পুরো বাসায় লাইটিং করা, নানান রকমের ফুল দিয়ে সাজানো। পুরো ডাইনিং রুম জুড়ে রং বেরঙের বেলুন উঠছে, লাউড স্পিকারে গানও বাজতে চলেছে। সকল গেস্টরা ডান্স করছে, হই হুল্লোড় পুরো পরিবেশ। আর এই সব কিছুর কারণ একটাই, আজ আমার জন্মদিন। ও আমিটাকে সেটাই তো বলা হয়নি, আমি ধ্রুব চৌধুরী। আপন বলতে পৃথিবীতে কেউই নেই। ছোটবেলায় আব্বু আম্মুকে হারিয়ে ফেলেছি, দাদুর কোলে পিঠেই বড় করে নিয়েছে আমাকে। আর কয়েক বছর আগে দাদু আমাকে ছেড়ে চলে যায়। তবে আমার লাইফে একজন আছে, খুব গুরুত্বপূর্ণ একজন, আর সে হচ্ছে আমার ভালোবাসা। ওর নাম হচ্ছে তিশা। আমাদের 3 বছরের রিলেশন। আর এবার গল্পে ফেরা যাক। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গিয়েছে। সবাই এসেছে কিন্তু তিশা এখনও আসেনি। বন্ধুরা বারবার কেক কাটার কথা বলছে, আমি একটু অপেক্ষা করতে বলি। বাসার বাইরে এসে তিশাকে কল করে, রিং হচ্ছে কিন্তু তিশা কলটা রিসিভ করছে না। রাগ হচ্ছে খুব। আজ আমার জন্মদিন, যেখানে তিশার সবার আগে আসার কথা ছিল, সেখানে তিশা এখনও আসেনি। আরও কয়েকটা কল করি, রিং হয়ে যাচ্ছে এবং কেটেও যাচ্ছে। তিশা কল রিসিভ করছে না। মনটা খারাপ করে বাসার ভিতরে চলে আসি। রাত 11টা 12টা, কিন্তু তিশা এখনও আসেনি। সবাই বিরক্ত হয়ে চলে যায়। বন্ধুরা আমার মজার পাত্র বানিয়েও চলে যায়। পুরো বাসা খালি, আমি একাই বসে আছি ডাইনিং রুমের সোফায়। তিশার জন্মদিনের 3 দিন আগে থেকে আমি ওর জন্মদিনের পার্টির আয়োজন করেছি, আর আমার জন্মদিনে তিশাই আসলো না। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। চোখের পানি মুছে সোফায় শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায়। উঠে সব কিছু ছুঁড়ে বাহিরে ফেলে দেই, আর ব্লেজার খুলে ছুঁড়ে মারি ফ্লোরে। হঠাৎ মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজার দিকে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তিশার দিকে তাকিয়ে রাগে কটমট করছি। তিশার সামনে গিয়ে বলি, কেন এসেছো তুমি? কাল সবার কাছে আমাকে ছোট করে এখন কেন এসেছো তুমি এখানে? বলো, আর চলে যাও তুমি। তোমার মুখটা জাস্ট দেখতে ইচ্ছে করছে না। ধ্রুব, আমার কথাটা শোনো। আমি কাল জাস্ট শ্যাট আপ। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, আর তোমার মুখটাও না দেখতে চাই না। আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। ধ্রুব, এই সামান্য বিষয় নিয়ে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আমার বার্থডে ছিল গতকাল তিশা, আর সেটা তোমার কাছে সামান্য বিষয়? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার কাছে সামান্য। আমার কোনো গুরুত্বপূর্ণ নেই তোমার কাছে, তাই আমার জন্মদিনেরও কোনো গুরুত্ব নেই তোমার কাছে। ধ্রুব, এটা তোমার ভুল ধারণা। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা তুমি জানো। আমার কাল কিভাবে চোখ লেগে গেছে আমি বুঝতে পারিনি। ঘুম ভাঙে সেই ভোরে, আর ঘুম থেকে উঠেই সাথে সাথে তোমার কাছে চলে এসেছি। ভুল হয়ে গেছে, সরি। আর কখনো এমনটা হবে না ধ্রুব। ঘুমিয়ে পড়েছিলে, এটা জানার পরেও যে কাল তার বার্থডে ছিল, যাকে তুমি এতটা ভালোবাসো। গতকাল আমার জন্মদিন ছিল, সবাই এলো কিন্তু তুমি এলে না। আর মিথ্যে হয়ে গেল আমার সকল আয়োজন। আমার চোখের জল বাধা মানেনি। কতটা কষ্ট হয়েছে আমার তুমি জানো। তোমার অবহেলার শোয়ে আমার মনটা আহত হয়ে গিয়েছে গতকাল। বড় আশা ছিল মনে, তুমি হাতে ফুল নিয়ে আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানাবে। একে একে সবাই এসেছে, কিন্তু সবার মাঝে আমি শুধু তোমাকেই খুঁজেছি। সবাই চলে গেলেও তবুও তুমি এলে না। জানি না তোমার কাছে কেন এতটা তুচ্ছ হলাম। অভিমানে জেগেছিলাম। বোঝনি কতটা ব্যথা দিয়েছ আমায়। অতিথিরাও জেনে গিয়েছে বৃথাই আপন করে চেয়েছি তোমাকে, আর আমাকে কোনো দিনও তুমি ভালোবাসনি। ক্ষণিকের আমি শুধু সঙ্গী ছিলাম তোমার। বড় কষ্ট পেয়েছি তোমার জন্য। ধ্রুব প্লিজ, আমার কথাটা তো শোনো। আমি জানি আমি ভুল করে ফেলেছি। আমি ইচ্ছে করে এমনটা করিনি। কিভাবে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। আমি ইচ্ছে করে তোমার জন্মদিনে আসবো না এমনটা তোমার মনে হয়? মনে করার আর কিছু বাকি নেই। আর চলে যাও তুমি। তোমার আমার রাস্তা এখন থেকে এই মুহূর্ত থেকেই আলাদা। তোমার আর আমার মাঝে যা ছিল সব কিছুই শেষ। ধ্রুব, আমাদের 3 বছরের সম্পর্ক এভাবে শেষ করে দিও না প্লিজ। যে কাহিনী হয়ে গিয়েছে শেষ, তাকে আর কখনো মনে রেখো না। যে ফুলের গন্ধ ফুরিয়ে গিয়েছে তাকে আর কে চিনে বলো। আশার সমাধি শেষ করে দিয়েছ গতকাল। যে পাখি নীড় হারিয়ে ফেলে তার আর কি থাকে বলো।
যে আলো হয়ে গিয়েছে আধার, তাকে কি আর কেউ আলো বলে ডাকে? যে মন ভেঙে যায় সেটা আর কখনোই জোড়া লাগে না। বলে ধ্রুব আমার হাত ধরে ওর বাসা থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমি কিছু সময় দরজায় নক করি, কিন্তু ধ্রুব দরজা খুলল না। সেখানে বসেই কান্না করতে থাকি। কয়েক ঘন্টা পার হয়ে যায়, কিন্তু ধ্রুব দরজা খোলে না। আমি চোখে পানি নিয়ে উঠে হাঁটতে থাকি। বুকের ভেতর ঘর বানিয়ে খুব যত্ন করে তোমায় রেখেছিলাম ধ্রুব, কিন্তু সেই ঘর আমার ভেঙে গেল কালবৈশাখী ঝড়ে। এভাবে তুমি আমাকে পর করে দিলে ধ্রুব। আমার ভালোবাসার রাজ্যে তো শুধু তোমারই বসবাস। আমার কথাটা একবারও বুঝতে চাইলে না। ঝর্ণা ছেড়ে দিয়ে কতটা সময় ভিজেছি জানি না। তোয়ালে পেঁচিয়ে রুমে এসে বসে আছি। অনেক আশা বেঁধেছিলাম আমার দেহে মনে, যে এখন দেখি সবকিছু ভুল, বৃথা এই জীবন। তুমি আমাকে সবার কাছে ছোট করে দিলে। আমার জন্য তোমার 1 ঘন্টা সময় হলো না তিশা। আজ থেকে আর তোমাকে ভেবে চোখের এক ফোঁটা জলও ফেলবো না। তোমাকে ভেবে আর কখনো একটুও কষ্ট পাবো না। তোমার কাছে যখন আমার কোনো গুরুত্বই নেই, তখন আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। সব কিছু ভুলে নতুন করে এগিয়ে যাব সামনের দিকে। বসা থেকে উঠে চেঞ্জ করে রেডি হয়ে নিচে এসে হালকা নাস্তা করে বাসা থেকে বের হয়ে রওনা দেই অফিসের উদ্দেশ্যে। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে ওপরে যেতে নিলে আম্মু পেছন থেকে ডেকে বলে, তিশা দাঁড়া। আম্মুর কথা শুনে দাঁড়িয়ে যাই। আম্মুর দিকে ঘুরতেই আম্মু এগিয়ে এসে বলে, এত সকালে কোথায় গিয়েছিলে? আর তোর চোখ মুখ কেমন লাগছে কেন? একটু কাজ ছিল আম্মু, তাই বাইরে গিয়েছিলাম। আর রাতে ভালো মতো ঘুম হয়নি, তাই হয়তো এমন লাগছে। আমি তোর মা তিশা, আমাকে মিথ্যা বলতে পারিস না তুই। সত্যি করে বল কি হয়েছে। কিছু হলে তো বলবো আম্মু। খুব টায়ার্ড লাগছে, আমি রুমে গেলাম। বলেই আমি সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। আম্মু আমার যাওয়ার পানে তাকিয়ে আছে। রুমে এসে দরজা বন্ধ করে বেডে শুয়ে কান্না করছি। ধ্রুব সামান্য বিষয় নিয়ে এত কিছু বলতে পারলো আমার আমার কথাটাও শুনতে চাইলো না। তোমারই তো হয়েছিলাম ধ্রুব, শুধু তোমারই হয়ে রই। কিন্তু আজ সেই তোমার চোখেই পড়ে নিলাম আমি তোমার নই। অফিসে এসে কাজ করছি, কারণে অকারণে সবার সাথে হুটহাট করে রেগে যাচ্ছি। নিজের চেম্বারে বসে নিজেই নিজের চুল টানাটানি করছি। এতটা অস্থির লাগছে কেন বুঝতেই পারছি না। সব কিছু কেমন অগুছালো লাগছে। টেবিলে থাকা সব কিছু হাত দিয়ে ঠেলে নিচে ফেলে দেই। বসা থেকে উঠে দেয়ালে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে ঘুষি দিতে থাকি। হাত থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। হাতের দিকে তাকিয়ে বলতে থাকি, ভালোবাসা দিয়ে যে হৃদয় বাধা গেল না, অনুনয়ে বিনয়ে যায় কি করা তাকে কখনো জয়। বিরহের মাঝে তাই খোঁজে নিলাম আলো। অবুঝ কান্না হলো প্রিয় বন্ধু আমার। চাই না ফিরে পেতে কখনো তোমাকে আমি ভালো আছি, ভীষণ ভালো। একটু না হয় হয়ে গেলাম অগোছালো। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি 3টা বেজে গিয়েছে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছি বুঝিয়ে নি। উঠে ওয়াশরুমে এসে গোসল করে চেঞ্জ করে নিচে চলে আসি। আম্মু সোফায় বসে আছে। আমাকে দেখেই বলে, কিরে মা, তোর কি শরীর খারাপ? কতবার ডাকলাম উঠলি না যে? কি হয়েছে, মাকে বলবি না? কিছু হলে তো বলবো আম্মু, ক্ষুধা পেয়েছে খুব, খেতে দাও না। আচ্ছা তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। আমি টেবিলে এসে বসি। আম্মু খাবার একটা প্লেটে নিয়ে নিজ হাতে তুলে আমায় খাইয়ে দেয়। খাবার শেষ করে রুমে এসে রেডি হয়ে বসে বাসা থেকে বের হতে গেলেই আম্মু বলে ওঠে, এখন আবার কোথায় যাচ্ছিস তুই? বান্ধবীরা সবাই একসাথে কিছু সময় আড্ডা দিব আম্মু, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা সাবধানে যাস, আর তাড়াতাড়ি চলে আসিস। আমি বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠে পড়ি। গন্তব্য ধ্রুবর অফিস। আম্মুকে মিথ্যে বলে বাসা থেকে বের হলাম। কিছু সময়ের মধ্যেই চলে আসি ধ্রুবর অফিসে। রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসের ভেতর চলে আসি। এই অফিসের সবাই আমায় চেনে, তাই আমি যখন ইচ্ছে তখন আসতে পারি এখানে। ধ্রুবর চেম্বারে এসে নক না করে ভেতরে ঢুকে দেখি সবকিছু ফ্লোরে পড়ে আছে। ধ্রুব হাত ধরে সোফায় বসে আছে। হাত থেকে রক্ত ফ্লোরে পড়ে শুকিয়ে গেছে। আমি দৌড়ে ধ্রুবর সামনে এসে ওর হাতটা ধরতেই ধ্রুব আমার দিকে তাকায়। হাত কাটলো কিভাবে তোমার? আর এখনো ব্যান্ডেজ কেন করনি? তুমি এখানে কেন এসেছো? তোমাকে বলছি না যে আমার সামনে না আসতে?
ধ্রুব তোমার হাত থেকে রক্ত পড়ছে। ড্রেসিং এর বক্সটা কোথায় বলো, আমি নিয়ে আসি। আমার জন্য তোমাকে মাথা ঘামাতে হবে না। বলে ধ্রুব আমার হাত ধরে টানতে টানতে অফিসের বাইরে নিয়ে আসে। গেটের বাইরে এনে ছেড়ে দিয়ে দারোয়ানকে উদ্দেশ্য করে বলে, নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া যাকে তাকে আমার অফিসে ঢোকাবে না। আর যদি এমন ভুল হয় তাহলে তোমার চাকরি আমি খেয়ে নেব। বলে আর এক সেকেন্ডও দাঁড়ায় না ধ্রুব, গেট বন্ধ করে চলে যায়। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি সেখানে, চোখের পানিগুলো আটকে রাখতে পারছি না, গাল গড়িয়ে মাটিতে পড়ছে। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে চোখের পানি মুছে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসি, ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে সোফায় বসে আছি চোখ বন্ধ করে। অফিস টাইম শেষ হলে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি একটা বারে। কিছু সময় ড্রিঙ্ক করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ না হয়েই শুয়ে পড়ি। কখন কিভাবে ঘুমিয়ে পড়ি জানি না। ঘুম ভাঙতেই আশেপাশে তাকিয়ে দেখি অন্ধকার হয়ে গিয়েছে। রাত অনেক হয়েছে বুঝতেই পারছি। উঠে বসে মাথা চেপে ধরি, মাথাটা প্রচুর ব্যথা করছে। তাই উঠে ওয়াশরুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে কিছু সময়ে নিচে দাঁড়িয়ে থাকি। তারপর রুমে এসে চেঞ্জ করে নিচে এসে ফ্রিজ খুলে চিকেন আর কিছু সবজি বের করে চলে আসি কিচেনে। পানির মধ্যে চিকেনটা ভিজিয়ে রেখে সবজিগুলো সব কেটে নেই। তারপর চাল ধুয়ে বসিয়ে দেই। কিছু সময় পর চিকেন রান্না করা শেষ করে রান্না শেষ, খাবার দাবার খেয়ে সোফায় বসি টম এন্ড জেরি দেখার জন্য এবং মুডটা ভালো করতে চাচ্ছি। কিছু সময় দেখার পর মুড কিছুটা ভালো হয়, কিন্তু সাথে সাথেই আবার মুডটা অফ হয়ে যায়। মোবাইলটা বেজে ওঠে, স্ক্রিনে তিশা লেখাটা জ্বলজ্বল করছে। বিরক্ত হয়ে কলটা কেটে দেই, কিন্তু আবার বেজে ওঠে। কয়েকবার কেটে দেওয়ার পরও যখন কল বাজতেই থাকে, এক পর্যায়ে বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বলি, কি হয়েছে, কল করছো কেন বারবার? তুমি কলগুলো কেটে দিচ্ছ কেন? কেন এমন করছো ধ্রুব? আমার ভুল হয়েছে সেটা আমি মানছি তো, তাও কেন এতটা অবহেলা করে কষ্ট দিচ্ছ আমায়? তোমার সাথে আজ সকালে সব কিছু শেষ করে দিয়েছি, তাও কেন তুমি আমাকে বারবার বিরক্ত করছো? একটু শান্তিতে থাকতে দাও আমাকে প্লিজ। তোমাকে ছাড়া আমি মরে যাব ধ্রুব, ভীষণ ভালোবাসি তোমায়। একটা বার আমায় মাফ করে দাও, আর কখনো এমন ভুল করব না। বিশেষের ঘরটা যখন একবার ভেঙে যায়, সেটা কখনো চাইলেও আর জোড়া লাগানো যায় না তিশা। আমি নতুন করে আর সব কিছু ঠিক করতে চাই না। তুমি তোমার মতো থাকো, আর আমাকেও আমার নিজের মতো থাকতে দাও। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা বলেই আমি কল কেটে দেই। মোবাইলটা ছুঁড়ে ফ্লোরে মারি, আর কয়েক টুকরো হয়ে যায় মুহূর্তের মধ্যে। তারপর টিভি বন্ধ করে রুমে এসে শুয়ে পড়ি। মোবাইল পাশে রেখে দিয়ে চোখের পানি মুছে নেই। ঠিক আছে, তুমি যখন আমায় চাও না, আমিও আর তোমায় বিরক্ত করব না। নিজের মতো থাকো। নিচে এসে খাবার খেয়ে কিছু সময় আম্মুর সাথে কথা বলে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন থেকে আবার ভার্সিটিতে যাওয়া শুরু করি। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। এর মধ্যে আমি ধ্রুবর সাথে দেখাও করিনি, আর কথা বলারও চেষ্টা করিনি। বান্ধবীরা মিলে দুপুরে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে এসেছি। একটা ডিল নিয়ে কথা বলার জন্য কিছু বায়ারদের সাথে রেস্টুরেন্টে বসে আছি। লাঞ্চের ফাঁকে ডিল নিয়ে কথা বলি, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। পেপারেও সাইন করে উঠে চলে আসার সময় দেখি তিশা ওর বান্ধবীদের সাথে বসে হাসাহাসি করছে। আমি অচেনা মানুষের মতো চলে আসি। ধ্রুবকে দেখে বুকের ভেতরটা ধপ করে ওঠে আমার, কিন্তু ধ্রুব আমাকে না চেনার মতো করে চলে যায়। চোখের কোণে পানি চলে আসে আমার। এতদিন পর ধ্রুবকে দেখেছি, চোখ থেকে পানি পড়ার আগেই মুছে নিই। বান্ধবীদের সাথে লাঞ্চ করে বাসায় চলে আসি। রুমে বসে বসে ধ্রুবর কথা ভাবছি। এতটাই অচেনা হয়ে গেলে তুমি, আমার সাথে একটু কথা বলার ইচ্ছে হলো না? এতটা কাছে থেকে দেখেও মনের কাছে প্রশ্ন করে জবাব খুঁজে পাই না। বুকের মাঝে স্বপ্নে কেউ নয়ন বুঝে তোমাকে খুঁজে পাই না। চিরকালের অভাব তুমি, প্রিয় থেকেও আরো প্রিয় তুমি। আমার এই অন্তরেই রাখি। তোমার অভাবে আমার এই পরাণ পুড়ে যায় ধ্রুব। তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না? ব্যালকনিতে বসে একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছি। এতদিন পরে কেন আবার আমার সামনে আসলে তিশা? পুরনো ব্যথাটা আবার নতুন করে জাগিয়ে দিলে। আমাকে ভুলে গিয়ে খুব ভালো আছো মনে হলো, কিন্তু আজও আমি তোমাকে ভুলতে পারলাম না। কিছু কিছু মানুষ আছে যারা ভালোবেসে ভাঙে বুক, আর ভাঙা ভাঙেতেই তাদের সুখ।
স্বার্থপরের মতো তাদের জীবন যাপন। আমার এই বুকে তাই শুধু তোমার দেওয়া বেদনাই বয়ে যাচ্ছে। আমার মতো স্বপ্ন দেখার মতো পাপ যেন করে না আর কারো নয়। যে আগুন চোখে দেখা যায় না, মন ছাড়া আর কিছুই পোড়ায় না, সেই আগুন জ্বালিয়েছে তুমি আমার বুকে। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো আমার বুকটা। তোমাকে ভোলার জন্য আমার কত আয়োজন তিশা। নানা কাজের অজুহাতে আমি আমার মনটাকে ব্যস্ত রাখি, তবুও বারবার কেন আমার মনের মাঝে তুমি ওকে দাও। শুনেছি সবাই নাকি নেশা করলে সব কিছু ভুলে যায়, কিন্তু আমি নেশা করলেও তোমার মায়া ভরা মুখটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। ভুলতে চেয়েও ভুলতে পারি না তোমাকে। তোমার দেওয়া স্মৃতিগুলো করে জ্বালাতন। কেটে যায় আরো একটা মাস। এর মধ্যে কখনো আর ধ্রুবর সাথে দেখা হয়নি। কল করেছিলাম ওর নাম্বারে, কিন্তু ওর নাম্বার বন্ধ, আর তাই কখনো ইচ্ছে হলেও সামনে যায়নি। ড্রয়িং রুমে বসে আছি, আম্মু এসে আমার পাশে বসে বলে, কিরে মা, কিছু নিয়ে খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। কই না তো আম্মু, কিছু বলবে তুমি? তোর আব্বু তোর জন্য একটা ছেলে দেখেছে। তোর বয়স তো হয়ে গেছে, তাই আমরা চাইছিলাম এবার তোর বিয়েটা দিয়ে দিতে। তুই যদি কাউকে পছন্দ করিস আমাকে বল। কেউ নেই আম্মু, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার কোনো সমস্যা নেই বলেই আমি উঠে রুমে চলে আসি। যে আমাকে ভালোই বাসে না, তার জন্য আমার আব্বু আম্মুকে কেন কষ্ট দিব আমি? তুমি তোমার রাগ, অহংকার, অভিমান আর ইগো নিয়েই থাকো ধ্রুব। সারা জীবনের জন্য তোমার জীবন থেকে আমি চলে যাব। নিজের চেম্বারে বসে আছি, হঠাৎ ম্যানেজার রোদ এসে বলে তার বিয়ে ঠিক হয়েছে, এই শুক্রবারেই বিয়ে। আমি গেলে নাকি খুব খুশি হবে। রোদ আমার সমবয়সী। আমি ঠিক আছে বলি। তারপর রোদ খুশি হয়ে আমাকে ওর বিয়ের কার্ড দিয়ে চলে যায়। আমি কার্ডটা রেখে দিয়ে কাজ করতে থাকি। দেখতে দেখতে চলে আসি শুক্রবার। রোদের সাথে ওর শ্বশুর বাড়িতে এসেছি। আমার এসবে কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই। খাবার খেয়ে একপাশে গিয়ে বসে আছি। রোদের আব্বু মেয়ের আব্বু আম্মুর সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। এখানে একটা কথা বলে রাখি, আমি তিশার আব্বু আম্মুকে কাউকে দেখিনি, এমনকি তিশাদের বাড়িটাও আমি চিনি না। মেয়ের বাবা আমার সাথে কিছু সময় কথা বলে চলে যায়। আমি বসে বসে মোবাইল টিপছি। কিছু সময় পর স্টেজে বরের পাশে আমাকে এনে বসিয়ে দেয়। কাজী সাহেব লেখালেখি করছে। হঠাৎ আমার চোখ যায় স্টেজের বাম দিকে। ধ্রুব বসে বসে মোবাইল টিপছে। ও এখনো এইখানে কেন এসেছে? এখন কাজী সাহেব লেখালেখি শেষ করে আমার দিকে খাতা এগিয়ে দিয়ে সাইন করতে বলে। আমি সাইন করতে পারছি না, আমার হাত কাঁপছে। তাকিয়ে আছি ধ্রুবর দিকে। ধ্রুবর চোখ ওর মোবাইলে। খাতা ছুঁড়ে ফেলে দিয়ে স্টেজ থেকে নেমে দৌড়ে ধ্রুবর সামনে এসে দাঁড়াই। হঠাৎ মনে হচ্ছে কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে। উপরে তাকিয়ে দেখি একটা মেয়ে ঘোমটা দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখে বউ মনে হচ্ছে, আর সবাই এই দিকেই তাকিয়ে আছে। মেয়েটা ঘোমটা তুলতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। বউ সাজে আমার সামনে তিশা দাঁড়িয়ে আছে। কেন আসছিস তুই এখানে? তুমি আমাকে তুই করে বলছো? আর আমি এখানে কেন এসেছি সেটা দিয়ে তোমার কি কাজ? তুমি এখানে কেন, তাও আবার বউ সাজে? বিয়ে আমার হচ্ছে এখানে, এটা আমাদের বাসা। রোদের সাথে তোমার বিয়ে হচ্ছে? জানি না কি নাম। তোমার বিয়ে হচ্ছে আর তুমি জানো না তোমার বরের নাম কি? যদি এটা তোমাদের বাসা হয়ে থাকে আর বিয়েটাও যদি তোমার হয়ে থাকে, তাহলে তোমার বরের নাম রোদ। আর রোদ হচ্ছে আমার অফিসের ম্যানেজার। আমাকে আসার জন্য বলল, তাই এসেছি। দাওয়াত দিল আর গার্লফ্রেন্ডের বিয়ে খেতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসলি? আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই এই দিকেই তাকিয়ে আছে। তিশার আব্বু আম্মু আর রোদের আব্বু এদিকেই আমাদের কাছে এগিয়ে আসছে। তিশা, কি হচ্ছে এসব? তুই ওকে চিনিস? আর বিয়ের স্টেজ থেকে এভাবে কেন চলে আসলি? আমি বিয়ে করতে পারবো না আম্মু। এসব তুই কি বলছিস? তুই নিজেই তো এই বিয়ের জন্য রাজি হয়েছিস। হ্যাঁ হয়েছি, এই শয়তানটার উপর রাগ করে। ওর নাম ধ্রুব, আমি ওকে ভালোবাসি। তিশার কথা শুনে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে, আর আমিও বোকার মতো তিশার দিকে তাকিয়ে আছি। তোকে আমি যখন জিজ্ঞেস করলাম যে তুই কাউকে পছন্দ করিস কিনা, তখনও তো বললি না যে তুই কাউকে পছন্দ করিস, আর এখন এসব বলছিস? বললাম তো আম্মু, ওর উপর রাগ করে বলেছি। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? এখনো নিজের ইগো নিয়ে থাকবি, নাকি আমার হাত ধরে পালাবি এখান থেকে? অন্যের বউ নিয়ে আমি কেন পালাবো? বিয়ে করতে যাচ্ছিলি তো, যা গিয়ে বিয়ে কর। লাস্ট বার বলছি,
বল, আমার হাত ধরবি নাকি গিয়ে কবুল বলে দিব ওই ছেলেকে? হ্যাঁ যা না, তোকে কে আটকে রেখেছে? আগে এখান থেকে পালাই, তারপর তোকে দেখাচ্ছি। রোদ ভাই সরি, আপনাকে বিয়ে করতে পারবো না আমি। আপনার বসের সাথে 3 বছরের উপর আমার রিলেশন, পালাচ্ছি আমরা। বলেই তিশা আমার হাত ধরে বলে দৌড় দিতে। কি আর করব, আমিও দিই দৌড়। তারপর সবাই হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। তিশাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসি। দুজন দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। কিছু সময় পর দুজন সোজা হয়ে দাঁড়াই। আমি কেন তোমার কথা মতো পালিয়ে এলাম? এখন আমাকে তুমি ভালোবাসো তাই। আর একটু হলেও অন্য ছেলের সাথে আমার বিয়ে হয়ে যেত। বিয়ে করার জন্যই তো এত সুন্দর করে সেজেছ, এখন আমাকে নিয়ে পালালে কেন? তুমি আমায় কত কষ্ট দিয়েছো একটা ভুলের জন্য, একবার আমার খোঁজ নিয়েছো, তাই রাগ করে হ্যাঁ বলে দিয়েছি আমি। আমি তো রাগ করে বিয়ে করতে যাইনি। আমি বিয়ে করতে গিয়েছি, কিন্তু বিয়ে তো করিনি। ধ্রুব কিছু বলতে যাবে তার আগেই আমার ঠোঁট দিয়ে ধ্রুবর ঠোঁট বন্ধ করে দিন। আপনারা তাকিয়ে তাকিয়ে কি দেখেন? আমাদের রোম্যান্স দেখতে হবে না আপনাদের, আমরা একটু রোম্যান্স করি। বিয়ে করার সময় দাওয়াত দিব, চলে আসবেন। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।